সম্ভব ও অসম্ভব যে বিষয়গুলি এতদিন ধরে অসম্ভব ছিল বিজ্ঞানের দৌলতে আজ সেগুলি অনেকাংশেই সম্ভবপর হয়ে উঠেছে। আর যার মাধ্যমে হয়ে উঠেছে সেগুলোর মধ্যে একটি অন্যতম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চলুন আজ এই প্রসঙ্গেই কথা বলি। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর সুমন দেব মহাশয়, আপনাকে স্বাগত। আলোচনা যেহেতু আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে, কিন্তু প্রথমে আমরা যে বিষয়টা জানতে চাইছি সেটা হচ্ছে বুদ্ধি। আসলে বুদ্ধিটাকে আমরা কিভাবে ডিফাইন করব? বুদ্ধি শব্দটি কিন্তু শুধুমাত্র একটি শব্দ নয়, তার সঙ্গে অনেকগুলো ভাব এবং অনেকটাই বিজ্ঞান বা বিজ্ঞানের অনেকগুলো ভাগও তার মধ্যে যুক্ত রয়েছে। মানব সভ্যতার শুরুতে মানুষ গুহামানব থেকে আজকের যে অবস্থায় এসছে, সেখানে সবচেয়ে প্রথমই একটি শব্দই লাগে, বুদ্ধি। বুদ্ধি শব্দটাকে খুব যদি আমরা অ্যানালিটিক্যাল ওয়েতে দেখি, তাহলে তার মধ্যে ইমোশন জড়িত, অ্যাওয়ারনেস জড়িত, এবং চারপাশে কি ঘটছে তার মধ্যে একটা ধারণা প্রত্যেকটি ব্যক্তিগত মানুষের নিজস্বভাবে প্রকাশ করারও একটা প্রয়োজনীয়তা বা একটা তাগিদ অথবা তার একটা রূপ রয়েছে। সবটা মিলিয়ে বুদ্ধি হয়। বুদ্ধি শব্দটাকে অনেকভাবে প্রকাশ করা যেতে পারে, কারণ আমরা যখন বুদ্ধির প্রকাশ করতে যাই, সবচেয়ে প্রথম আসে অ্যাবস্ট্রাকশন, মানে আমি কি করে আমার চারপাশটাকে বুঝতে পারছি। তারপর আসে লজিক, যে আমি কিভাবে তুল্যমূল্য বিচার করতে পারছি। এরপর যেটা ইম্পর্টেন্ট, আন্ডারস্ট্যান্ডিং, মানে জিনিসগুলোকে বোঝা, সেটা ল্যাঙ্গুয়েজ হতে পারে, দিন কিংবা রাত, সেটা আমরা কীভাবে বুঝতে পারছি। এই যে আমাদের আলোচনা হচ্ছে, সেই আলোচনাটা আমরা ভাষার মাধ্যমে বুঝতে পারছি, তার মানে ভাষাটাও বুদ্ধির একটি অংশ। তারপর হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, প্রত্যেকটি ব্যক্তি বা প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল মানুষ, তার একটা দায়িত্ব রয়েছে, সেইগুলো কি করে ডিসাইড করে। তারপরে আমার কর্তব্যবোধ রয়েছে, সেটাও তো বুদ্ধিরই একটি অংশ। তারপর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লার্নিং, কোনো কিছু থেকে শেখা। সেটা বিভিন্নভাবে, পুঁথিগত লার্নিংটা শুধু নয়, প্রকৃতিতে আমরা অনেক শুরু থেকে দেখেছি যে আমরা সব সময় কিছু না কিছু শিখছি। আমাদের পূর্বজরা এখন যে অবস্থায় রয়েছেন, সবটা যে একদম লিখে শেখা সেরকম নয়। তার মধ্যে আরেকটা রয়েছে ইমোশনাল নলেজ এবং রিজনিং। আমরা চারপাশ থেকে কি করে একটা অ্যাবস্ট্রাকশন ওয়েতে নূতন ধারণা তৈরি করতে পারি। ফাইনালি যেটা, সেটা হচ্ছে ভূত, ভবিষ্যৎ এবং বর্তমানের মধ্যে মেলবন্ধন বুদ্ধির কারণে হয়, সেটাকে আমরা বলি প্ল্যানিং। তাহলে এই সবকটা মিলিয়ে কিন্তু বুদ্ধি। বুদ্ধি অ্যাটলিস্ট 6 থেকে 7টি বিশেষ বিভাগকে নিয়ে তারপরে বুদ্ধি শব্দটিকে আমরা প্রকাশ করতে পারি। তো বুদ্ধিকে আমরা কখনোই যদি শুধুমাত্র একটি শব্দ হিসাবে নেই, তাহলে হয়তো ওর ধারণা করা কখনোই সম্ভব নয়। তাই আমাদের সামগ্রিকভাবে মিলিয়ে সবসময় বুদ্ধিটাকে প্রকাশ এবং বোধ দুটোকেই রাখতে হবে। এই যে আপনি বুদ্ধির কথা বললেন, আমরা আলোচনার শুরুতেই বললাম কৃত্রিম বুদ্ধিমত্তা। যোগসূত্রটা কোথায়? দেখুন, কৃত্রিম বুদ্ধি হচ্ছে বুদ্ধিরই একটা রূপ। মানুষ বুদ্ধিকে কাজে লাগিয়ে, বর্তমান সময়ে যেটা বহু চর্চিত শব্দ কৃত্রিম বুদ্ধি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার একটা যোগসূত্র রয়েছে, যে মানুষ সবসময় চাইতো আরেকটি মেশিন বা মেশিনটা মানুষের মতো কাজ করুক। এটা শুরুটা যদি দেখি হিস্টোরিক্যালি, তখন হয়তো কৃত্রিম বুদ্ধি শব্দটিকে একেবারে বিজ্ঞানের ভাষায় প্রয়োগ হবে সেরকমভাবে আবিষ্কার হয়নি। তখন সেটার একটা ইচ্ছা হিসেবে প্রকাশ হয়েছিল। ইনিশিয়াল কম্পিউটেশন বা ম্যাথমেটিশিয়ান যারা ছিলেন 1950s 60s, ওই পিরিয়ডটাতে যখন মেশিন অটোমেশনটার একটা খুব প্রভাব চলছিল, তখন সবচেয়ে প্রথম ধারণা করা হয়েছিল যে একটা মেশিন মানুষের হয়ে কাজ করবে। সেটা খুব একটা এলিমেন্টারি ধারণা ছিল, কিন্তু সেই ধারণাটা খুব দ্রুত দেখা গেল যে এটা শুধুমাত্র একটি ধারণা নয়, এটি একটি প্রয়োগে সম্ভব। তখন জন ম্যাকার্থি, মার্ভিন মিন্সকি বা ওই ধরনের সায়েন্টিস্টরা যারা ইনিশিয়াল কম্পিউটার সায়েন্সকে দাঁড় করিয়েছিলেন, অ্যালান টিউরিং, তারা তখন ভাবতে শুরু করলেন, আরও অনেক সায়েন্টিস্ট রয়েছে, যে মেশিন মানুষের মতো কিভাবে হতে পারে বা মানুষের মতো ভাবতে পারে, অথবা মানুষের মতো একটা প্রবলেমকে সলভ করতে পারে। ওভার লাস্ট 50-60 ইয়ার্স এই ভাবনাটা এমনভাবেই পরিবর্তিত হয়েছে, যেটা আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সোসাইটি বলি। মানে আমাদের কাছে সেটা এখন প্রয়োগ নয়, সেটা আমাদের ব্যবহারিক দিকের একটা পার্ট। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাটার হলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা একটু ফিলোসফিক্যালি বললে, এ মেশিন ইজ লাইভ অর এ মেশিন ইজ অ্যালাইভ। এই শব্দটাকে আমাদের বোধ হওয়ার এখন খুব জরুরি, যে মেশিনটা শুধু একটা মেশিন নয়, আমি যে আমার নিজেকে জীবন্ত বলছি, আমার মধ্যে অ্যাওয়ারনেস রয়েছে। কী কারণে অ্যাওয়ারনেস বলছি? আমি প্রবলেম সলভ করতে পারি, আমি প্রবলেমটাকে বুঝতে পারি, একটা নতুন প্রবলেমকে জেনারেট করতে পারি, আবার নতুন প্রবলেমটাকে সলভ করার মতো আরেকটা সলিউশন জেনারেট করতে পারি। তাই বর্তমান বুদ্ধি বা বুদ্ধিমত্তাটাকে বলা হয় জেনারেটিভ বুদ্ধি বা জেনারেটিভ ইন্টেলিজেন্স। আর তার সঙ্গে যখন এটা মেশিন ইউজ করে, তখন তাকে বলা হয় আর্টিফিশিয়াল জেনারেটিভ ইন্টেলিজেন্স, বা আমরা বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন আ ভেরি শর্ট ফর্ম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে শুধু শব্দ বললে আবার ভুল হবে, ওতে 3টে ভাগে ভাগ করা উচিত।
একটা হচ্ছে ন্যারো ইন্টেলিজেন্স, একটা জেনারেল ইন্টেলিজেন্স, আর একটা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। প্রেজেন্ট যেই এরাটা চলছে সেটাকে বলা হয় উই আর ভেরি ক্লোজ টু এন্টার আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এতদিন আমরা ন্যারো ইন্টেলিজেন্সে ছিলাম। তাই ভাবুন, জেনারেল ইন্টেলিজেন্সের বিগিনিংয়ে যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের ওয়ে অ্যাহেড যখন সুপার ইন্টেলিজেন্স বা অ্যাডভান্স আমরা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স ভাববো, তখন হয়তো আমাদের ইউজেবিলিটি বা কল্পনা শক্তিটা বর্তমান অবস্থাকেও ছাড়িয়ে যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সূত্রটা হচ্ছে মেশিনকে মানুষের মতো কাজ করতে শেখানো। কাজ করা মানে কিন্তু এটা ইনট্যাঞ্জিবল ওয়ার্ড ইউজ করছি। আমরা মেকানিক্যাল মেশিন দেখি, মেকানিক্যাল একটা সিস্টেম যখন মুভ করছে তার আগে বোধটা দেখতে পারি, কিন্তু সফটওয়্যার লেভেলেও কিন্তু বুদ্ধি বা তার ওই অ্যানালাইসিসটা পসিবল। তার অনেকগুলো দিক রয়েছে, নিশ্চয়ই আলোচনার মধ্যে আমরা আসবো। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল যোগসূত্রটা হচ্ছে মেক এ মেশিন অ্যালাইভ, এ মেশিন অ্যাজ এ হিউম্যান, এ মেশিন উইথ সেন্স, এ মেশিন উইথ অ্যাওয়ারনেস। ওটাই হচ্ছে মেইন বেসিস বা এলিমেন্টারি র্যাশনাল। আপনি কথার মধ্যেই আপনি বললেন মানুষ এবং মানুষের মতো। মানুষ একজনকে বলছি যার মান আর হুঁশ আছে, আর মানুষের মতো বিষয়টা কি? দেখুন, মান আর হুঁশ শব্দটিকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, সেটাকে আমরা যদি হুঁশ বলি, আর বা অন্যভাবে আমরা বলতে পারি সেন্সেস হচ্ছে হুঁশ আর সেলফ অ্যাওয়ারনেস হচ্ছে মান। তাহলে একটা মেশিনের মধ্যে যদি সেলফ অ্যাওয়ারনেস মানে রেসপন্সিবিলিটি অফ দ্য মেশিন, দ্য রোল অফ দ্য মেশিন, আর তার সেন্সেস মানে চারপাশে কী ঘটছে, দুটো জিনিস যদি একটা মেশিনের মধ্যে থাকে, তাহলে বলতে গেলে ওই গ্যাপটা কিন্তু কমে আসছে। দ্যাট মিন্স মানুষ শুধু মান আর হুঁশ, আর একটা মেশিন তার মধ্যে যখন সেলফ অ্যাওয়ারনেস এবং তার মধ্যে সেন্সেস চলে আসবে, তাহলে ডিফারেন্সিয়েট করাটা খুব কঠিন হবে। তাই ভাবতে হবে যে এই যে ডেভেলপমেন্টটা হচ্ছে তার ইনিশিয়াল রিকোয়ারমেন্টটা কী ছিল। মানুষ মানুষের মতো থাকতো, মানুষ কেন একটা মেশিনকে ওরকমভাবে, মেশিন বলতে কিন্তু আমরা একটা এলিমেন্টারি ধারণা, ধরুন অনেক আগেকার সময় মেশিন বলতে একটা মেকানিক্যাল ডিভাইস বোঝাতো বা একটা ফিজিক্যাল ডিভাইস যাতে টাচ করছি। মেশিন শব্দটা অ্যালান টিউরিং বা ওই সায়েন্টিস্টরা যারা কম্পিউটেশনের এলিমেন্টারি পার্ট করেছেন, তারা মেশিন শব্দটাকে একটা লজিক, মডিউল বা ইনট্যাঞ্জিবল ধারণা হিসেবে প্রকাশ করেছেন। যেমন ধরুন আমরা সফটওয়্যার ইউজ করছি, সফটওয়্যারটা এখন একটা মেশিনের রূপ নিয়েছে, যে ইনপুট নিতে পারে, প্রসেস করতে পারে এবং তার একটা ধারণা বা আউটপুট হিসেবে আমরা দেখতে পাই। কথাটা হচ্ছে মান আর হুঁশ শব্দটাকে এখন আলাদা করে দেখতে হবে। এই মান আর হুঁশ শুধুমাত্র মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, ওটা একটা মেশিনের ক্ষেত্রেও প্রযোজ্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু গোড়ার কথাটা ওইটাই। এবার কথাটা হচ্ছে এটা কতটুকু যুক্তিযুক্ত হবে যে একটা মেশিন তার ইন্ডিপেন্ডেন্ট থট বা মানুষের মতো করে ভাববে, তাহলে কি কখনো রুলস ভায়োলেট বা কখনো সুপারসিড একজন আরেকজনকে এগিয়ে যাবে, সেই প্রশ্নগুলো থেকে যাচ্ছে। কিন্তু অ্যাট দিস মোমেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কখনোই আমরা ওইরকমভাবে ভাবতে পারবো না যে এটা একটা সেপারেট মেশিন রিলেটেড ম্যাটার। এটা হিউম্যান ধারণার উপর বেস করে মেশিনকে তার ধারণার একটা রূপ দেওয়ার চেষ্টা চলছে এবং তাতে অনেকটা সফলতাও এসছে, যেটা আমাদের সোসাইটাল এবং ব্যবহারিক জীবনের একটা পার্ট। তাতে আমাদের লাইফ অনেকটাই সুগম হচ্ছে। স্পেস সায়েন্স, হেলথ সায়েন্স, এডুকেশন টেকনোলজি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ইভেন নর্মাল ট্রান্সপোর্টেশন, সবকটাতে এই ব্যবহারিক বিজ্ঞান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রূপে এসছে। একটা মানুষের যা ভাবার ক্ষমতা, সেটাকে যদি আমরা 10x, 100x বা 1000x বাড়িয়ে দিই, সেরকম একটা মেশিন ভাবতে পারছে। তাই আজকে যখন রোবোটিক সার্জারি হচ্ছে বা একটা নর্মাল ডায়াগনোসিস রিপোর্ট হচ্ছে, সেই রিপোর্টগুলো একটা মানুষ পড়তে গেলে হয়তো অনেকটা সময় লাগতো বা ভুল হতে পারতো। তাই দেখা যাচ্ছে যে 100 জন মানুষের ক্ষমতা সম্পন্ন একটা সফটওয়্যার বা একটা সিস্টেম যে ওই রিপোর্টটাকে হয়তো খুব কম সময় অ্যানালাইসিস করে একটা প্রেডিক্টিভ অ্যানালাইসিস মানুষকে দিচ্ছে, তাতে আউটপুট ভালো হচ্ছে, রেজাল্ট ভালো হচ্ছে। সো অল দিস থিংস কামিং ইন আ কম্প্রিহেন্সিভ ম্যানার। তাই আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একটা কম্প্রিহেনশন অফ হিউম্যান ইন্টেলিজেন্স। তাই ওর মধ্যে খুব আলাদা করে দেখার সুযোগ নেই, সেটা হচ্ছে একটা ইম্প্রোভাইজেশন অফ হিউম্যান ইন্টেলিজেন্স। আচ্ছা, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আপনি বললেন, সেটা কি সবার জন্য খুবই প্রয়োজনীয়? আর যদি প্রয়োজনীয় হয়ে থাকে, তাহলে কমন পিপল যারা রয়েছে তারা কি করে সেটাকে ব্যবহার করবে বা সেই ক্ষেত্রে প্রয়োগটা কীরকম হতে পারে? এই প্রশ্নটার আজকে যেহেতু শ্রোতা বন্ধুরা বিভিন্ন ক্যাটাগরির রয়েছেন, কেউ স্কুলের রয়েছেন, কেউ আবার খুব অ্যাডভান্স হয়তো রয়েছেন। যখন আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি অ্যানালাইসিস করছিলেন, কমন পিপল হয়তো ততটা বুঝতে পারেননি এবং সাধারণ মানুষ তো আরোই বুঝতে পারেননি।
তাহলে ভাবুন তখনকার সময় ওটা কতটুকু রেলিভেন্ট ছিল, আজকের দিনে ওই থিওরি অফ রিলেটিভিটি কতখানি মানে প্রাসঙ্গিক। ঠিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাও এরকম, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বাদ দিয়ে সোসাইটিতে থাকবেন, ফ্যাসিলিটিস আলাদা করে ভাববেন, সেটা হয়তো এই মুহূর্তে সম্ভব নয়। এর আমি কয়েকটা পয়েন্ট বলছি। প্রথম পয়েন্টটা হচ্ছে, আমরা সোসাইটি যখন বিল্ড আপ হয় তখন তার মধ্যে কম্পোনেন্ট ওয়াইজ বিল্ড আপ হয়, যেটা ইন্ডিভিজুয়াল নয়, কমন। কমিউনিকেশন, তারপর হেলথ সেক্টর, তারপরে হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট সার্ভিস, যেগুলো আগে বললাম। প্রত্যেকটা সার্ভিস তার সঙ্গে একটা ব্যাকগ্রাউন্ড প্রসেসিং সিস্টেম থাকে। তাই আমি জানি বা না জানি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমি ওই সার্ভিসগুলোর একটা পার্ট, অ্যান্ড ডেফিনেটলি ওই সার্ভিসগুলো আমার জীবনের একটা পার্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা ছোট অ্যাপ্লিকেশন, আমার মোবাইল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ডোমেস্টিক ডিফারেন্ট অ্যাপ্লায়েন্সেস, তার থেকে শুরু করে আপনি চলে যান এবার এরোপ্লেন বা ডিফারেন্ট ট্রেন, যেগুলো একটা পাবলিক ট্রান্সপোর্টেশন, বা যেখানে আমি একজন ইউজার, আমি বুঝতে পারছি না প্লেনটার সেফটি কতখানি, প্লেনের অটো পাইলট কতখানি এফেক্টিভ। ইনফ্যাক্ট আমি একটা এলিভেটর বা লিফটে চড়ছি, আমি একটা ক্যামেরা ইউজ করছি, তার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে যে একটা প্রসেসিং শুধু রুল বেসডে নয়, প্যাটার্ন বেসড, চারপাশের কি সিচুয়েশন তার উপরে বেস করে ভেরিয়েবলাইজড। দ্যাট মিনস মোর অ্যান্ড মোর কাস্টমাইজ সলিউশন, মোর অ্যান্ড মোর প্রিসাইজ সলিউশন টু দ্য প্রবলেম। তাই এটাকে কখনো আমরা ওইভাবে ভাবতে পারি না যে আমি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করব কি করব না। আমি এই সোসাইটিতে প্রেজেন্ট টাইমে এক্সিস্ট করছি, মানে আমি ওর একটা পার্ট, এবং ভবিষ্যতে আমি ওই সিস্টেমের পার্ট হয়েই অগ্রগতির দিকে যাব। তাই আমাকে অ্যাডাপ্ট করতে হবে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি, আর অ্যাওয়ারনেস ইজ ইম্পর্ট্যান্ট। আমরা হয়তো সবসময় ডিরেক্টলি কোনো কিছু সিস্টেম ইউজ করি না, কিন্তু ইনডিরেক্টলি তো ইউজ করছি। আমি হসপিটালে গিয়ে আমি আমার একটা ব্লাড রিপোর্টের জন্য ওয়েট করছি না, আমি সেই প্রসঙ্গেই আপনাকে জিজ্ঞেস করতে চাইছি। আপনি বলছেন যে অ্যাওয়ারনেস, সাধারণ মানুষরা কীভাবে নিজেকে সতর্ক করে রাখবে? হ্যাঁ, আজকে ধরুন এই যে আমাদের আলোচনাটা হচ্ছে, সেই আলোচনার কিন্তু অত্যন্ত মানে বলতে পারবো নন টেকনিক্যালভাবে আমরা প্রেজেন্ট করছি। এটা হচ্ছে অ্যাওয়ারনেসের ফার্স্ট স্টেপ। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, নন টেকনিক্যালভাবে প্রেজেন্টেশন। তাই দেখুন, থিওরি অফ রিলেটিভিটি যদি আজকের দিনেও কাউকে পড়ানো হয়, সে শুধুমাত্র ওটাকে একটা বিজ্ঞানের প্রয়োগ বা ইউজ হিসেবে নেবে, কিন্তু আমরা সবাই কিন্তু পার্ট অফ থিওরি অফ রিলেটিভিটি। এবার আসুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, আমি যেটা বলছিলাম যে আমরা কোনো একটা সার্ভিস নিতে যাচ্ছি, সেই সার্ভিসটা নেওয়ার সময় আমি বুঝতেই পারছি না যে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হচ্ছে কি নয়। সেটা আমার প্রয়োজন নয়। প্রয়োজন হচ্ছে সার্ভিসের রিলায়েবিলিটি, সার্ভিসটা কতখানি আমি ইজিলি পাচ্ছি, কতখানি রিলায়েবল পাচ্ছি। তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কত ইজ হিসাবে হচ্ছে। তাহলে সবকটার ক্ষেত্রেই ইম্পর্টেন্ট হচ্ছে আমি কোথা থেকে সার্ভিসটা নিচ্ছি। ইজ ইট এআই এনাবলড, ইট ইজ নট এআই এনাবলড। এবার এই সিস্টেমগুলো হয়তো আগামী দিনে কোশ্চেন আসবে, এখন আমরা এই কোশ্চেনগুলো করি না। অ্যাওয়ারনেসের প্রথম ধাপ হচ্ছে আলোচনা, সেকেন্ড ধাপ হচ্ছে তার মধ্যে স্টাডি বা তাকে আরেকটু গভীরে গিয়ে দেখা, তখন এটা আরও টেকনিক্যাল দ্বারা। আমি যে জিনিসটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে আমরা কোন কোন বিষয়ে কিভাবে সতর্ক থাকব। আচ্ছা, ওই আমার পয়েন্টগুলো আবার বলি। পয়েন্টটার প্রথমেই হচ্ছে ব্যাংকিং বা আপনি যে মোবাইল ইউজ করছেন, তার মধ্যে যেমন ভালো দিকটা রয়েছে, সেটাকে সুপারসিড করার জন্য কিছু হ্যাকার্স থাকতে পারে যারা হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ করছে। আপনারা দেখবেন এখন অনেক ধরনের ভয়েস মেসেজ আসে, যে ভয়েস মেসেজগুলো জেনারেটিভ, হিউম্যান জেনারেটেড নয়। আগে একটা মানুষ কল করতো, এখন মানুষ কল করে না, জেনারেটেড ভয়েস কল করছে, এবং এরকম সিকোয়েন্সে কল করছে যে আপনি বুঝতেই পারছেন না অন্য পাশে মানুষ রয়েছে কিনা। তো তাতে সুবিধাটা কি হচ্ছে, যারা হ্যাকার্স তারা আগে হয়তো দিনে একটা লিমিটেড নাম্বার অফ কল করতে পারতো, এখন অটোমেটেড সিস্টেমে এই কলগুলো অনেক বেশি সংখ্যায় বেড়ে গেছে। তাহলে আমাদের অ্যাওয়্যার হতে হবে সিনথেটিক না নন সিনথেটিক সিস্টেমস। এবার আসুন অনেক ছবি বা অনেক নিউজ, ফেক নিউজের কথাটা অনেক বেশি হচ্ছে, এগুলো জাস্ট রিসেন্ট কালে আমরা সবচেয়ে বেশি এফেক্টেড। আর থার্ড যেটা ইম্পর্টেন্ট হচ্ছে অথেন্টিসিটি অফ ইনফরমেশন। যেহেতু জেনারেটিভ সিস্টেম, আমরা জানি না, অনেক সময় আমরা ভাবি আমি একটা সার্চ করলাম ইন্টারনেটে, ইনফরমেশনটা কারেক্ট। নো, উই হ্যাভ টু বি ভেরি ভিজিলেন্ট অ্যাবাউট দোজ থিংস। তার জন্য যেই কথাটা বললেন, প্রথমেই হচ্ছে ডিজিটাল ইনফরমেশন সম্বন্ধে অ্যাওয়্যার হওয়া, যেটা আমাকে ডিরেক্টলি এফেক্ট করছে। সেকেন্ড হচ্ছে ডিজিটাল ইনফরমেশন ডিসিমিনেট করা, যে আমি যখন ডিসিমিনেট করব তখন বুঝতে হবে যে ইনফরমেশনটা অথেন্টিক কিনা। থার্ড সবচেয়ে ইম্পর্টেন্ট, এফেক্ট অফ দোজ AI generated system. Effect of those AI generated system is very effective or very dangerous to the children. তারা কি করছে, তারা তো সেই ডিসিশনটা নিতে পারছে না, তার জন্য বাচ্চাদের অ্যাওয়ারনেস দিয়ে যদি বলেন তাহলে ধরুন আমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। প্রেজেন্টলি আপনারা দেখবেন মরফিং, যে মরফিং শব্দটাকে খুব কঠিন ছিল, যে কোনো হিউম্যানকে সুপার ইম্পোজ করতে হতো একজনের ছবি আরেকজনের সঙ্গে। নাও মরফিং ইজ বিকামিং অ্যাজ এ জেনারেটিভ সিস্টেম। আমরা দেখতে পাচ্ছি কোনো সেলিব্রিটির ছবি, তার সঙ্গে ভয়েস অ্যাড করে বিভিন্ন সময় ইন্টারনেটে প্রচার করা হয়।
এবং পরবর্তী সময় দেখা যায় অনেক সময় যে এই জিনিসগুলো ছেলেমেয়েরা বা অনেকেই সেগুলো ফরওয়ার্ড করতে থাকে, অ্যান্ড ইট বিকামস এ প্যারাসাইটিক প্রোগ্রেশন, যেখানে একটা রং ইনফরমেশন সোসাইটিতে ছড়ছে যেটার কোনো বেসিস নেই। এটা খুব ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ডকুমেন্ট হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে। তাহলে এটার ভালনারেবিলিটিটা ভাবুন। স্টুডেন্টরা এখন বিভিন্ন রকম জেনারেটিভ টেক্সট ইউজ করে, জেনারেটিভ ফিগার্স ইউজ করে। ফর এক্সাম্পল চ্যাট জিপিটি, শব্দটা এক্স্যাক্টলি না বললে অনেকেই হয়তো সেটা বুঝতে পারবেন না। সোরা এআই, যেখানে মোশন বেসড বা ভিজুয়াল সিস্টেম জেনারেট হচ্ছে। এই যে জেনারেট হলো সিস্টেমটা, তারপর যখন এটা প্রোপাগেট হওয়ার একটা মুহূর্তে একটা কমন পার্সন হয়তো হঠাৎ করে মানে বুঝতে পারবেন না এটা অথেন্টিক নাকি ওটা কোনো সিস্টেম জেনারেটেড। এবার তার প্রবলেমটা, যেটা এক্সাম্পল বললেন, এখন একটা ভালনারেবল সিস্টেম হচ্ছে অ্যামাং দ্য স্টুডেন্ট কমিউনিটি, কন্টেন্ট জেনারেশন, ইন্টারনেটের কন্টেন্ট জেনারেশন, সিনথেটিক কন্টেন্ট জেনারেশন। আমরা যে কোনো টেক্সট জেনারেট করে ফেলতে পারছি বাই ফিউ কিওয়ার্ডস। তাহলে এটার ভালনারেবিলিটি হচ্ছে স্টুডেন্টরা হয়তো এটাকে একটা টুল হিসেবে ভাবতে পারে, বাট তার ড্রব্যাকটা যদি ওরা না বোঝে তাহলে হয়তো দ্যাট উইল বি রিভার্ট টু দেম অ্যাজ আ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন টু দেয়ার ওন ক্রিয়েটিভিটি, দেয়ার ওন অ্যাওয়ারনেস, অ্যান্ড অলসো দেয়ার উইল বি লিগাল অ্যাকশনস। তাই আমাদের বুঝতে হবে যে এক্সাম্পলটা এক্স্যাক্টলি আসুক যে আমার নিড কি, আমি কেন এআই টুলটাকে ইউজ করছি, নট ফর বেটারমেন্ট বাট ফর সাম কাইন্ড অফ সিনথেটিক জেনারেশন। সিনথেটিক সিস্টেমস আর নট অলওয়েজ ইম্পর্টেন্ট, ইট ইজ ডেঞ্জারাস ইভেন ওয়েন সিনথেটিক টুলস আর অ্যাভেলেবল উইথ পিপল। তো এটা একটা দিক যেখানে অ্যাওয়্যার হতে হবে অ্যাবাউট দ্য সিনথেটিক কন্টেন্টস অ্যারাউন্ড আস। সিনথেটিক কন্টেন্টের আরেকটা ম্যাটার হচ্ছে, আমরা আগে কোনো সাহিত্য পড়তে হলে সেই সাহিত্যটা নিয়ে কখনো সন্দেহ প্রকাশ করতাম না। প্রেজেন্ট টাইমে যে কোনো সাহিত্য প্রেজেন্ট করলে তার অথেন্টিক বা সোর্স আমাদের জানতে হয়। এই যে যখন আপনি সোর্সের কথা বললেন, আমরা তো ধরুন এতদিন গুগল থেকে সেটা সার্চ করে কিছু হলো আমরা বুঝতে পারতাম কোনটা অথেন্টিক কোনটা অথেন্টিক নয়। কিন্তু এখন যে নতুন নতুন অ্যাপসগুলি আছে বা নতুন নতুন যে জিনিসগুলো আছে, যেরকম চ্যাট জিপিটি বা এরকম যে সার্ভাইলেন্স বা এরকম ধরনের যে জিনিসগুলো আছে, এগুলো সম্পর্কে একটু বলুন, কারণ এই বিষয়গুলো সম্পূর্ণ আমাদের কাছে নতুন। আচ্ছা, আমরা যখন ইনফরমেশন সার্চ করি তখন আমরা জেনারেলি কোনো না কোনো একটা ওয়েব কন্টেন্ট বা ডিজিটাল কন্টেন্ট, যেহেতু এটাই এখন প্রচলিত, সেই সিস্টেমটার উপরে বেশি রিলাই করি। বাট কোনো সার্চ ইঞ্জিন কিন্তু ইনফরমেশন জেনারেট করছে না, ইনফরমেশন এসিমিলেট করছে। বিভিন্ন সোর্সে কী কী ইনফরমেশন আসছে সেই ইনফরমেশনগুলোকে এসিমিলেট করছে। এবার কি হয়, আমরা কোনো একটা ইনফরমেশনকে যখন কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করি, বুঝতে হবে তার সোর্স, মানে আমি যেখান থেকে ইনফরমেশনটা ফাইনালি পড়ছি তার একটা মিনিমাম অথেন্টিসিটি থাকতে হবে, যে ওর পেছনে কোনো হিউম্যান বা হিউম্যানের কন্ট্রিবিউশন বা কোনো অর্গানাইজেশনের কন্ট্রিবিউশন আছে কিনা। যদি দেখা যায় একটা স্টেটমেন্ট তার কোনো ওনার নেই, তাহলে সবসময় সন্দেহ প্রকাশ করা উচিত যে এই স্টেটমেন্টটা সত্যি নাও হতে পারে। ধরে নিন আমি আমার একটা ওপিনিয়ন আজকে এক্সপ্রেস করছি, সেই ওপিনিয়নটার যথেষ্ট রেফারেন্স এবং যথেষ্ট এভিডেন্স থাকতে হবে, আদারওয়াইজ এই ওপিনিয়নটা কখনোই ভ্যালিড বা একটা সায়েন্টিফিক ওপিনিয়ন হতে পারে না। এই যে আমরা দায়িত্ব নিয়ে আজকে কথা বলছি, তার আগে আমাকে যথেষ্টই এভিডেন্স বেসড ডিসকাশন করতে হবে। কিন্তু ইন্টারনেটের ক্ষেত্রে সেই এভিডেন্সটা কী করে বুঝতে হয় সেটা আমাদের অনেক সময় জানা নেই। তার জন্য এগেইন আমি কয়েকটা পয়েন্ট বলবো। যে কোনো জিনিস সার্চ করার সময় ওনার অফ দ্য ইনফরমেশন ইজ ইম্পর্টেন্ট। ওটা খুব সহজ ব্যাপার, যে আমি যে ইনফরমেশনটা সার্চ করছি, যে কোনো সার্চ ইঞ্জিন ফর এক্সাম্পল গুগল ইজ গিভিং মি এ রেফারেন্স, তাই বুঝতে হবে তার সোর্সটা কি। সোর্সটার অথেন্টিসিটি খুব ইজিলি বোঝা যায়, যে এটা কি কোনো অর্গানাইজেশন নাকি কোনো ইন্ডিভিজুয়াল হলে তার অথেন্টিসিটি হয়তো একটু কম হবে, অর্গানাইজেশন হলে অবভিয়াসলি তার একটা ভ্যালিড অথেন্টিসিটি থাকবে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালও যদি রেপুটেড ইন্ডিভিজুয়াল হয় তাহলে তার ইনফরমেশনটা সত্যি মানে বিশ্বাসযোগ্য হতে পারে। এই অ্যাওয়ারনেসটা এখন আমাদের শিক্ষার সঙ্গে এমবেডেড হয়ে যাচ্ছে। দ্যাট মিনস অথেন্টিসিটি অফ দ্য ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাই আমরা যখন সার্চ করব, ব্লাইন্ডলি সেটাকে বিলিভ করা হয়তো ঠিক হবে না। ওইখানে আমাদের বুদ্ধি দরকার টু সুপারসিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আচ্ছা, এই যে আপনি এতগুলো উদাহরণের কথা আপনি বললেন, কিছু কিছু আমরা বুঝলাম, কিছু কিছু আমরা বুঝলাম না সাধারণ মানুষরা। তারপরেও আবার যখন আপনাকে আবার জিজ্ঞেস করছি যে ধরুন এজ এ কমন পিপল হিসাবে আমরা কিভাবে সতর্ক থাকবো, বা যদি হ্যাকড হয়ে যাই বা হ্যাকিংয়ের শিকার হয়ে যাই, তখন আমরা কি করব তৎক্ষণাৎভাবে, এই সম্পর্কে যদি কিছুটা। দেখুন, সিকিউরিটি আবার আরেকটা ডিপার্টমেন্ট। সিকিউরিটি বা সাইবার সিকিউরিটির সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন ওতপ্রোতভাবে জড়িত। সব ক্ষেত্রেই আমরা ভাবি হাউ উই আর ভালনারেবল, হাউ উই আর এফেক্টেড। ধরুন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো রয়েছে, ব্যাংকিং সেক্টর হতে পারে, বা ধরুন আমরা যে সোশ্যাল সাইটসগুলো ব্যবহার করছি, ধরুন আমি কিছুদিন পরে আন্দামান যাব, আমি সেই জিনিসগুলো আমি সার্চ করছি, দেখা গেল কি এখন আন্দামানে যাওয়ার
খাওয়ার জন্য যা যা কিছু আছে প্রয়োজনীয় সব কিছুই আমার সোশ্যাল সাইটসে চলে আসছে। বা আমি যে মুভিটা আমি নেটফ্লিক্স বা অ্যামাজনে দেখছি, ধরুন না 3-4টা ভিডিও দেখার পর আমার সেম গোত্রের ভিডিওসগুলো আমার কাছে চলে আসছে বা সিনেমাগুলো চলে আসছে, দেখার জন্য আমাকে বারবার আমাকে প্রয়াস চালিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি কিভাবে নিজেকে রক্ষা করব? কারণ সেই ক্ষেত্রে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই বিষয়টাও আপনি একটু জুড়িয়ে বলবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে। বর্তমানে কি হচ্ছে, প্রত্যেকটা মানুষকে অবজার্ভ করা হচ্ছে বাই মেশিন ড্রিভেন সিস্টেম। এটা আমরা সবাই জানি এবং এটা আমার লাইফকে সুবিধাজনকও করে, কখনো কখনো একটু প্রবলেমেটিকও করছে। আমি একটা এক্সাম্পল বলছি, যেটা আপনার আন্দামান বা একটা ট্রাভেল এক্সাম্পল বললেন। ওই ট্রাভেল এক্সাম্পল ইউ আর পাবলিসাইজিং knowingly or unknowingly. If it is knowingly, then it's a purpose. If unknowingly, then you are victim. That means আমি যখন বুঝতেই পারছি না, আমার সিস্টেমে যখন সার্চ করছি কোন অ্যাপ্লিকেশন আমাকে অবজার্ভ করছে, তখন এটা আমার জন্য বিপদ হতে পারে। তাই আননোয়িংলি কোনো জিনিসকে করতে যেতে নেই। এই জিনিসটা অনেকটা বিশাল, এটাকে আমরা হয়তো এই লিমিটেড টাইমে পুরোটা এক্সপ্লেন করতে পারবো না অ্যাজ হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। আমরা অনেকটা জেনারিক টার্মে বলছি। জেনারিক টার্ম হচ্ছে, আমরা যখন ট্যাঞ্জিবল ওয়ার্ল্ডে থাকি, এই রুমের মধ্যে আমরা বসে আছি, তার ভালনারেবিলিটি বা তার অ্যাক্সেসিবিলিটি লিমিটেড। কিন্তু যখন আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে যাচ্ছি, তখন তার বাউন্ডারিটা অনেক এক্সপ্যান্ডেড। আপনার ট্রাভেল ইনফরমেশন আপনি অন্য কোথাও সার্চ করছেন, যেই সার্চ ইঞ্জিন আপনাকে অবজার্ভ করছে, তাই সেটাকে বন্ধ করার জন্য আপনার প্রাইভেসি সেটিংয়ে গিয়ে সেগুলো আপনি লোকেশন, আপনার ইনফরমেশন শেয়ারিং বন্ধ করতে পারেন, অপশনস রয়েছে। কিন্তু আমরা জেনারেলি ওইগুলো না করে সেটা থার্ড পার্টি অ্যাক্সেস করছে কিনা বা থার্ড পার্টি ওটাকে ইউজ করছে কিনা সেই পার্টটাকে ওপেন করে রাখি। তাই সবাইকে বুঝতে হবে, মাই মোবাইল ইজ আস্কিং ফর অ্যাপ্লিকেশন হুইচ ইজ দ্য ফার্স্ট গেটওয়ে টু বি ভালনারেবল টুয়ার্ডস এআই বেসড সিস্টেমস। কারণ ওই মোবাইলটা আমাকে সবসময় অবজার্ভ করছে হুইচ ইজ অ্যালাইভ। তাই আমি শব্দটা আজকে কিন্তু খুব ডেলিভারেটলি বলেছি, অ্যালাইভ। The mobile is continuously observing you. It is an interface, and the bigger world is observing you for business purpose, for different kinds of other usage. হ্যাঁ, এইখানে একটি পয়েন্ট ইম্পর্টেন্ট, যে কিছু জিনিস আমরা বুঝতে পারছি, কিছু জিনিস বুঝতে পারছি না। তাই আমরা কি করে নিজেকে প্রোটেক্ট করব? আমি আমার অনেক আগের আলোচনাতেও বলেছি যে এনিথিং আননোন, ইউ শুড বি নোয়িং ইট ফার্স্ট, দেন ইউজ ইট। কারণ কি হয়, আননোন থিং এক্সপেরিমেন্টের জন্য নয়। প্রেজেন্ট ওয়ার্ল্ডে আননোন থিং ইজ ভালনারেবল। আপনি দেখুন, ট্রাস্ট থেকে আননোন জিনিসের ভালনারেবিলিটি আসে। একটা স্পেসিফিক এক্সাম্পল, ব্যাঙ্কিং সেক্টর হ্যাকিংয়ে, নট ডিউ টু টেকনোলজি, ইট ইজ ডিউ টু হিউম্যান ইমোশন। মোস্ট অফ দ্য কেসেস আপনাকে ফোন করে ইমোশনালি বলা হচ্ছে, আইদার ইউ আর গ্রিড, আইদার ইউ আর হ্যাভিং সাম কাইন্ড অফ অ্যাফেকশন, আইদার ইউ আর হ্যাভিং সাম কাইন্ড অফ শর্টকাটস, বাট ইট ইজ ইউর ইমোশন। এটা পার্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ইন্টেলিজেন্স। বিকজ ইউ আর ইমোশনালি বায়াসড, you are opening the door and systems are coming digitally to take you cheated or take something from you. তাহলে ঘটনাটা কিন্তু এখানে বিজ্ঞান নয়, ব্যাপারটা হচ্ছে বিজ্ঞানের ব্যবহারিক দিক। আর ওইখানে হচ্ছে বুদ্ধিটা আমাদের কমজোর হয়ে যাচ্ছে, তাই আমরা ইমোশনালি জিনিসটা ডিসিশন নেই। আপনি রেয়ারলি এমন জায়গায় পাবেন যেখানে টেকনোলজিক্যাল ব্রিচ হয়েছে, দেখবেন ইমোশনাল ব্রিচ সব জায়গায় হয়। তাই ইমোশনাল ব্রিচটাকে বন্ধ করার জন্য আমাদের বুঝতে হবে বুদ্ধির বিকাশ এবং বুদ্ধির ব্যাপ্তিটা কতখানি। আচ্ছা, এই যে ধরুন আমরা যে ক্রিয়েটিভিটির কথা বলে থাকি, বা ধরুন নিজেকে রিপ্রেজেন্ট করার যে পারফর্মিং আর্টসগুলো রয়েছে, সেইগুলি কি অনেকটাই মানে পিছিয়ে পড়ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য, বা বাধাগ্রস্ত হচ্ছে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, কিংবা লেখালেখির ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে? শব্দটাকে আমি চ্যালেঞ্জিং বলবো, মানে পিছিয়ে পড়া বলবো না। দেখুন, যখন মানুষের ইনিশিয়াল একটা ইচ্ছা ছিল একটা মেশিন মানুষের মতো হোক, তখন কিন্তু মানুষেরই একটা ইচ্ছা, মানুষ মধ্যে সামগ্রিকভাবে সারা বিশ্বের মানুষের একটা ইচ্ছা ছিল যে উনি একটা সায়েন্টিস্ট হোক বা একাধিক সায়েন্টিস্ট হোক, মানব পুরো কমিউনিটির হয়ে উনি ওই আবিষ্কারটা করেছেন। তার প্রথম উদ্দেশ্য ছিল একটা মেশিন মানুষের মতো হোক। তার কারণ ছিল যেন আমার লাইফটাকে মানুষের যে একটা ইজ রয়েছে, সেটা একটা মেশিন আমাকে ইজটা প্রোভাইড করতে পারে, ইরেসপেক্টিভ অফ তার ইমোশন, তার হেলথ কন্ডিশন, তার ইটারনাল লিভিং। তাহলে এই যে শব্দগুলো বললাম, ইটারনাল লিভিং, অনেক বিখ্যাত সায়েন্টিস্ট, কবি, সাহিত্যিক, আর্টিস্ট, ওনারা একটা নির্দিষ্ট সময় পৃথিবীর বুকে ছিলেন, তারপর ওনারা চলে গেছেন। এখন যখন আমরা এই জেনারেটিভ সিস্টেমটা দেখছি, আমরা হয়তো পাবলো পিকাসোর সেই ক্রিয়েটিভিটি বা রবি ঠাকুরের ক্রিয়েটিভিটি আবার মেশিনের মাধ্যমে পেতে পারি। এটাকে আমি ভালো মন্দর কথা বলছি না, বলছি ভাবুন যে একটা ব্রেন পৃথিবীতে এক্সিস্ট করছে ন্যাচারালি,
সেই ব্রেনটার পুরো বৈশিষ্ট্যটা বোঝার হয়তো আমাদেরও ক্ষমতা হয়নি। একটা মেশিন সেই বৈশিষ্ট্যগুলো বোঝে। তারপর যদি আজকে কাজী নজরুলের কোনো কবিতা নূতনভাবে কাজী নজরুল থাকলে কিভাবে ভাবতেন সেই রকমভাবে জেনারেট করা যায়, তাহলে এটাকে খারাপ দিক না দেখে বরঞ্চ ওটাকে ইটার্নাল লার্নিং, ইটার্নাল লিভিংয়ের কথাটা ভাবা যেতে পারে, একটা দিক। আরেকটা দিক এলো যে অরিজিনালিটি। রবি ঠাকুরের একটা কবিতা, রবি ঠাকুর যদি আজকে 2024-এ থেকে কোনো একটা কবিতা লিখতেন, তাহলে কি আমরা সব মানুষরা মিলে ভাবতে পারি উনি কীরকম ভাবতেন, উনি কিভাবে আমাদের নিয়ে ভাবতেন? তাহলে আজকে যদি জেনারেটিভ সিস্টেমটা ওরকম হয়, এই যে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথাই যখন উঠলো, তখন কোনো একটা জায়গায় কি আমরা আমাদের নিজেদের ভাবনার ক্ষমতাটাও কি হারিয়ে ফেলছি? এটা বলাটা একদমই ভুল হবে। ভাবনার ক্ষমতাটা বরঞ্চ অনেক গুণ বাড়াতে হবে আমাদের। দেখুন, আমি আবার ক্লিয়ারলি বলি, ইন্টেলিজেন্ট কোশেন্ট বা আমরা যেভাবে আমাদের বুদ্ধির মাপ করি তার একটা মাপকাঠি রয়েছে। সেই মাপকাঠিতে আমাদের প্রত্যেকের একটা স্কোর আসবে। আমাদের এই জেনারেটিভ সিস্টেমগুলোর বুদ্ধির কোশেন্ট যদি বলা হয়, ধরুন চ্যাট জিপিটির বুদ্ধির কোশেন্ট ভেরি হাই, বলা হচ্ছে আগামী কয়েক মাস বা কয়েক বছরে সেটা হয়তো 1000 পেরিয়ে যেতে পারে। তো এই যে বুদ্ধির কোশেন্টটা আপনি একটা ইন্ডিভিজুয়াল হিসেবে ভাববেন না। যদি আমরা ইন্ডিভিজুয়াল হিসেবে ভাবি তাহলে চ্যালেঞ্জিং হবে, কারণ বুদ্ধি বা ইন্টেলিজেন্স শব্দটা একটা ডোমেইনে হয় না। আমি হয়তো ভালো গান করতে পারি, আপনি হয়তো ভালো একটা ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন, আরেকজন ভালো ম্যাথামেটিক্স করতে পারে। প্রত্যেকের আলাদা আলাদা বুদ্ধি রয়েছে। তাই কখনো একটা মানুষকে একটা মেশিনের সঙ্গে কম্পেয়ার করা ঠিক হবে না। হ্যাঁ, আমাদের সবার ইন্টেলিজেন্স মিলিয়ে নিলে পুরো হিউম্যান কমিউনিটির ইন্টেলিজেন্স মে নট বি সুপারসিডিং দ্য মেশিন ইন্টেলিজেন্স। এই জায়গাটাতেই আমরা একটা ভুল ধারণা রাখি এবং ভুল আলোচনা করি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুড নট বি কম্পেয়ার্ড টু অ্যান ইন্ডিভিজুয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ কমিউনিটি। সেটা ভাবতে হবে আমিও একটা কমিউনিটি। একটা মানুষের নির্দিষ্ট ক্ষমতা রয়েছে, ওই ক্ষমতাটা আমরা বাড়াতে পারবো না। কারণ ওই ক্ষমতাটার আপনি আমাকে বলুন আমি কতটা সংখ্যা একসঙ্গে মাল্টিপ্লাই করতে পারি, নির্দিষ্ট সংখ্যা রয়েছে, তার বলে কি আমার বুদ্ধি কম? আমি হয়তো মেশিনের চেয়ে অনেক বেশি রকম অপারেশন অন্য সাইডে করতে পারি। তাই ভাবতে হবে যে আমি যখন চেস প্লে করছি, কম্পিউটার হয়তো 40 প্লাই বা 50 প্লাই একসঙ্গে ক্যালকুলেট করতে পারছে, আর গ্র্যান্ড মাস্টার যারা তারা হয়তো 20 প্লাই 30 প্লাই ভাবতে পারছেন। কিন্তু ইন্ডিভিজুয়ালি দ্যাট হিউম্যান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট রাদার দ্যান দ্যাট মেশিন। হ্যাঁ, ওই মেশিনের কাছে গ্র্যান্ড মাস্টার হয়তো হেরে যাবেন, কারণ কি ওই মেশিন একটা জেনারেটিভ সিস্টেম, কিন্তু হিউম্যান ইজ ইন্ডিভিজুয়ালি ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড শুড বি অলওয়েজ সুপারসিডিং দ্যান দ্য মেশিন অ্যাজ এন্টিটি। তাই আমরা কখনো ওই জিনিসটাকে পিছিয়ে পড়ছে হিসেবে নেব না, কারণ মানুষই তৈরি করছে ওটা। ভাবতে হবে রেগুলেশন, হাউ উই ক্যান রেগুলেট দ্য মেশিন ফর দ্য ইউসেজ। যেই মেশিনটার অতটুকু ক্ষমতা আছে দ্যাট ক্যান বি রেগুলেটেড অ্যান্ড দ্যাট ক্যান বি ইউজড ইন এ গুড অ্যান্ড ব্যাড ওয়ে। সো তাই আমাদের বুঝতে হবে যে রেগুলেটরি সিস্টেম ফর দোজ মেশিনস ইম্পর্ট্যান্ট অ্যাজ এ ইউসেজ। আর এত বেশি বলা কখনোই হবে না যে একটা মেশিন যেন আরও উন্নত হয়, কিন্তু তাকে রেগুলেট করবে হিউম্যান। যখন রেগুলেট করবে আমাদের লাইফ ইজি হবে। আজকে একটা ডিজিজ ডায়াগনোসিসে বা একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যেটা হয়তো 50 বছর লাগতো, একটা জেনারেটিভ সিস্টেম সেটাকে হয়তো 5 বছরে করছে। তাই ভাবুন, সেটা তো আমাদেরই রূপ। তাই এটাকে রেগুলেশনটা আমাদের দায়িত্ব। অযথা ভয় পাওয়া বা অযথা সেটাকে নিয়ে কোনো হোক্স করা সেটা ঠিক নয়। রেগুলেশন শুড বি দেয়ার অ্যাজ ইট ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ অ্যান্ড ইট ইজ ফর আওয়ার লাইফ। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে এত অল্প সময়ের মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনাটা করা ভীষণ অসম্ভব। হয়তো আমরা আগামীতে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা শেষ পর্যায়ে একটা প্রশ্ন করছি আপনাকে, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন বিষয়টা হচ্ছে আমরা এখন যে পর্যায়ে রয়েছি, বলতে গেলে আজকের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা ভবিষ্যতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যুগ সন্ধিক্ষণের মধ্যে তো আমরা আছি। এখন আমরা নিজেকে কিভাবে প্রস্তুত করব বা প্রস্তুত রাখব আগামী ভবিষ্যতের জন্যে, সুন্দর ভবিষ্যতের জন্যে, সুন্দর সমাজের জন্যে? দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছুটা বলুন। আমি শব্দটাকে বলি এআই এনাবলড সোসাইটি। মানে আমরা তো এখন নিজেকে নিজে তৈরি করছি, এবং খুব রাইটলি আপনি বলেছেন যে কিভাবে আমরা তৈরি করব। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি রয়েছে কিছু নোট পয়েন্টস যারা আমরা পড়াচ্ছি, যারা আমরা গবেষণা করছি, এবং যেই ছাত্ররা সেই গবেষণা বা সেই পড়ানোটাকে ক্যারি ফরওয়ার্ড করে যাচ্ছে, তারা প্রত্যেকে একজন মেসেঞ্জার হতে পারে যে এআই শুড বি রেগুলেটেড, এআই শুড বি কন্ট্রোলড অ্যান্ড এআই শুড বি এ টুল ফর মাই লাইফ। এবার একজন এই টুলটাকে খারাপ কাজে ইউজ করছে, আমাকে নিজেকে রক্ষাও করতে হবে। তাই আমার মনে হয় সবচেয়ে প্রথম আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আলোচনা, এবং সেই আলোচনার মাধ্যমে সেটাকে গ্রহণ করা, কোনটা করা এবং কোনটা না করা। তারপরে দ্বিতীয়টা হচ্ছে কোনো ধরনের ভুল ধারণা না রাখা। অনেক সময় অজ্ঞান ভুল ধারণার চেয়েও অনেক বেশি অজ্ঞান থাকা ভালো, কিন্তু ভুল ধারণাটা অনেক বেশি ভয়ানক হতে পারে। কোনো ধরনের যদি মিসকনসেপ্ট
বা কোনো ধরনের আমাদের ভুল ধারণা থাকে, সেই ধারণাটাকে আমাদের ঠিক করে নিতে হবে সঠিক জায়গা থেকে। না হলে হবে কি, তার ব্যবহারিক যেটা আমরা বলি স্টিগমা বা একটা দাগ লেগে যাবে যে এআই এর দোষ। এআই এর দোষ নয়, ওটা প্রয়োগের দোষ। ফাইনালি যেটা ইম্পর্টেন্ট, সোসাইটিতে সবসময় মনে রাখতে হবে, দেয়ার আর সাম পিপল হু আর মেকিং মানি ইউজিং এআই। আই এম দ্য ভিকটিম, আই শুড নট বি দ্য ভিকটিম। জাস্ট নট এক্সপ্লোর এনিথিং হুইচ ইজ ক্যাচি, হুইচ ইজ ভেরি ফ্যান্সি, বা যেটা আমার মনে হচ্ছে খুব আমাকে সহজে আনন্দ দিচ্ছে। আমাকে বুঝতে হবে এআই সিস্টেম জেনারেট করছে সিনথেটিক্যালি, তাই ওটা শুড নট বি কন্ট্রোলিং মি, আই শুড বি কন্ট্রোলিং এআই। আর এটা যদি আমাদের মধ্যে বদ্ধ ধারণা থাকে, এআই ইজ এ টুল ফর মি, আই এম নট এ ভিকটিম অফ এআই, সোসাইটি উইল বি এআই এনাবলড অ্যান্ড সোসাইটি উইল বি ভেরি নাইস, যেখানে প্রত্যেকটা মানুষের জীবন এবং জীবন ধারণের জিনিস খুব সুন্দর ভবিষ্যতে যাবে, গড়ে উঠতে পারে। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গী ছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।